হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 18 মানে 18 শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে কিন্তু শেয়ার করবে কিন্তু। তাহলে ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 18, পেজ হচ্ছে 203। 1 থেকে শুরু করব। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করা হলে বলছে সমতুল্য ছাড় কত, মানে টোটাল সে কত ছাড় দিচ্ছে। আমি ধরে নিচ্ছি দ্রব্যটির মূল্য লেখা আছে 100 টাকা। ধরি দ্রব্যটির ধার্য মূল্য মানে প্রিন্ট লিখিত মূল্য 100 টাকা, আমি কিন্তু সেটা ধরে নিচ্ছি। ঠিক আছে, লিখব ধরি দ্রব্যটির ধার্য মূল্য মানে লিখিত মূল্য, একটা মূল্য লেখা থাকে, প্রিন্ট থাকে, সেটাকে আমরা বলছি ধার্য মূল্য। ঠিক আছে, ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমি ধরে নিলাম যে দ্রব্যটার দাম লেখা আছে 100 টাকা, সে 20% ছাড় দিচ্ছে। তো 20% ছাড়ে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 20 ইকুয়াল টু 80 টাকা। লিখব 20% ছাড়ে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। তাহলে দ্রব্যটার দাম লেখা আছে, আমি ধরে নিলাম 100 টাকা, সে 20% ছাড় দিচ্ছে, তার মানে 100 টাকায় 20 টাকা কম নিচ্ছে, তাহলে সে বিক্রি করছে কত? 80 টাকা। এরপর সে কী করছে? আবার 10% ছাড়, 80 টাকার উপর 10% ছাড়, 80 টাকায় 10% ছাড়, তাহলে সে কত টাকা দিয়ে দ্রব্যটা বিক্রি করছে? তাহলে সে কত টাকায় দ্রব্যটি বিক্রি করছে সেটা আমি বের করব। 10% ছাড়, 10% ছাড় অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 90 টাকা। 10% ছাড় মানে 100 টাকা লেখা থাকলে সে বিক্রি করবে 90 টাকা। এক হলে কত? 80 টাকা থাকলে সে কত বিক্রি করবে? অর্থাৎ ধার্য মূল্য যদি 1 টাকা তাহলে তার বিক্রয় মূল্য 90-এর নিচে 100, আর ধার্য মূল্য যদি 80 টাকা হয়, 80 টাকা, তাহলে সে বিক্রি করবে কত? 90 ইন্টু 80 আর নিচে হচ্ছে 100। ঠিক আছে, এটা যেটা সে নিচে যাবে আর এটা হচ্ছে ইন্টু মানে উপরে যাবে। এবার দুটো শূন্য কেটে দিচ্ছি, সমান 72 টাকা। তাহলে এত টাকা, তাহলে 72 টাকা। তাহলে দাম প্রথমে লেখা ছিল 100 টাকা, তারপর সে 20% ছাড় দিল মানে সে 80 টাকায় বিক্রি করলো, তার উপর আবার 10% ছাড় মানে 72 টাকা বিক্রি মূল্য হচ্ছে। তাহলে সে সমতুল্য ছাড়, সে টোটাল ছাড় দিচ্ছে কত? 100 মাইনাস 72 ইকুয়াল টু 28 টাকা। লিখব সমতুল্য ছাড় ইকুয়াল টু 100 বিয়োগ 72 ইকুয়াল টু 28 টাকা। অতএব ছাড় ইকুয়াল টু 28%, মানে 100 টাকায় 28 টাকা ছাড়, 28%। এবার আমি অপশান দেখব, অপশান এ হচ্ছে 30%, অপশান বি হচ্ছে 72%, অপশান সি হচ্ছে 10% আর অপশান ডি হচ্ছে 28%। তাহলে আমার অ্যান্সার হবে অপশান ডি।
অ্যান্সার হচ্ছে অপশান ডি। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 1-2 নম্বর। দেখো প্রশ্ন আছে PQRS রম্বসের কোন PQR ইকুয়াল টু 120 ডিগ্রি এবং SQ ইকুয়াল টু 18 সেমি হলে বলছে PS এর দৈর্ঘ্য কত? PS এর দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। আমি একটা কথা বলছি যে রম্বসের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে, আর রম্বসের কর্ণ দুটি অসমান। রম্বসের বিপরীত কোণ সমান, রম্বসের বিপরীত কোণ সমান, রম্বসের বাহুগুলি সমান্তরাল, আর রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে চিত্রটা এঁকে নিচ্ছি। রম্বসে কিন্তু 4টি বাহুই সমান, বর্গক্ষেত্র 4টি বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর রম্বসের কোণগুলি কিন্তু সমকোণ নয়। কিন্তু এটাই পার্থক্য। রম্বস আর নাম দিচ্ছে হচ্ছে PQRS। PQRS এটা একটা হচ্ছে রম্বস, এর কোণ PQR, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই কোণটাও হবে 120 ডিগ্রি। আমরা জানি রম্বসের বিপরীত কোণ কিন্তু সমান। আমরা লিখছি, প্রথমে লিখছি যে PQRS রম্বসের কোণ PQR ইকুয়াল টু PSR ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে, সেটা হবে 120 ডিগ্রি করে। আবার এই দুটো কোনো সমান কিন্তু, মানে QPR বা SPQ, কোণ SPQ, কোণ SPQ প্লাস কোণ হচ্ছে QRS ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি। আমরা জানি যে রম্বসের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, সে রম্বসই হোক, ট্রাপিজিয়াম হোক, বর্গক্ষেত্র হোক, আয়তক্ষেত্র হোক, সামান্তরিক হোক, 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই দুটা মিলে হচ্ছে 240 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এই দুটা কোণের সমষ্টি কিন্তু 120 ডিগ্রি, কিন্তু দুটা কোণ তো সমান, তাহলে একটা কোণ কত হবে? তাহলে 120 ডিগ্রিকে আমরা 2 দিয়ে ভাগ করব, 60 ডিগ্রি। এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। অতএব কোণ SPQ ইকুয়াল টু কোণ QRS ইকুয়াল টু 120 ডিগ্রি বাই 2 কাটলে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আবার এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, আমরা জানি যে রম্বসের বিপরীত কোণ সমান, সামান্তরিকের বিপরীত কোণ সমান হবে। ঠিক আছে, আয়তক্ষেত্রের বিপরীত কোণ সমান এবং প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবার বলছে এখানে দেওয়া আছে SQ এর মান দেওয়া আছে, SQ এটা দেওয়া আছে 18, এটা দেওয়া আছে 18 সেমি, SQ 18 সেমি। আচ্ছা, এইবারে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু PQ আর PS সমান। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের যোগফল হবে কিন্তু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মধ্যে এটা 60 ডিগ্রি, বাকি দুটো যোগফল কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি।
আমরা একটু লিখে নিচ্ছি। তাহলে তোমার হচ্ছে এই কোণটা 60 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল আমার লিখবো যে ত্রিভুজ পিকিউএস, ত্রিভুজ পিকিউএস এর এর কোণ কোণ পিকিউএস প্লাস কোণ পিএসকিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল কিন্তু 120 ডিগ্রি, কিন্তু দুটো কোণ তো সমান হবে যেহেতু পিএস আর পিকিউ সমান। তাহলে আমরা লিখবো কোণ পি কিউএস, কোণ পি কিউএস ইকুয়াল টু কোণ পিএসকিউ ইকুয়াল টু 120 ডিগ্রি বাই 2 60 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। পাশে লিখে যেহেতু পিকিউ ইকুয়াল টু পিএস, যেহেতু এই দুটো বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, অতএব দুটো কোণ কিন্তু সমান হবে। তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আবার এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ পিকিউএস, অতএব ত্রিভুজ পিকিউএস একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ দেখো এর তিনটা কোণই কিন্তু সমান, এখানে কিন্তু তিনটা কোণই সমান। আমরা জানি যে ত্রিভুজে তিনটি বাহু সমান অর্থাৎ তিনটা কোণ সমান তাকে হচ্ছে সমবাহু ত্রিভুজ বলে। তার মানে তিনটা বাহু সমান, তিনটা কোণ সমান মানে তিনটা বাহু সমান। অতএব পিকিউ ইকুয়াল টু পিএস ইকুয়াল টু এস কিউ ইকুয়াল টু 18 সেমি। অতএব এটা যদি 18 সেমি হয় তাহলে এটা হবে 18 সেমি, আবার এটা হবে 18 সেমি। এখানে বলছে পিএস কত, অতএব পিএস 18 সেমি, অতএব পিএস ইকুয়াল টু 18 সেমি। পিএস হচ্ছে 18 সেমি। কমপ্লিট। আমি আবার বলে দিচ্ছি, দেখো এটা 120 120 240, তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 120 ডিগ্রি। যেহেতু দুটো কোণ সমান তাহলে এক একটা 60 ডিগ্রি করে। এটা যদি 60 হয়, আমরা যখন এটা টানলাম তখন এটা একটা ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 120 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 120 ডিগ্রি। যেহেতু পিকিউ আর পিএস সমান মানে দুটা বাহু সমান, অতএব দুটো কোণ সমান। এক একটা কোণ হবে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আর এটা তো 60 ডিগ্রি ছিলই। তার মানে এই ত্রিভুজের তিনটি কোণই সমান, তার মানে তিনটি বাহু সমান। যে ত্রিভুজে তিনটা কোণ সমান তার তিনটা বাহু সমান, এবং তিনটা বাহু সমান মানে তিনটা কোণ সমান। অতএব কিউএস যদি 18 সেমি হয় তাহলে পিকিউ 18 সেমি, পিএসও 18 সেমি, অতএব পিএস ইকুয়াল টু 18 সেমি। এবং অপশান এ হচ্ছে 18 সেমি, বি হচ্ছে 9 সেমি, সি হচ্ছে 12 সেমি, আর ডি হচ্ছে কোনোটাই না। তাহলে অপশান এ অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য রাখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট, মূল বিন্দু থেকে m, -11 বিন্দুর দূরত্ব 13 একক হলে বলছে m এর মান কত। মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। আমি আবার বলছি মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। আমি একটু লিখে নিচ্ছি, মূল বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু 0,0। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এবার দুটো বিন্দু কি আছে, একটা বিন্দু আছে m, -11, আর একটা হচ্ছে 0,0। এই দুটো বিন্দুর মধ্যে আমাকে কিন্তু দূরত্ব বের করতে হবে। আমি এর আগেও বলেছি যে দুটো বিন্দুর মধ্যে যখন দূরত্ব বের করবে তার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস
y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, আমি আরেকবার বলছি, রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে একক। এখানে x1 হচ্ছে m আর x2 হচ্ছে 0, y1 হচ্ছে -11 আর y2 হচ্ছে 0। ঠিক আছে, আমি লিখছি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে m -0 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস -11 -0 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। কমপ্লিট। এবার আমি লিখছি রুটের মধ্যে m এর থেকে 0 বাদ দিলে m হবে, তাহলে এখানে m স্কোয়ার প্লাস -11 তার 0 বাদ দিলে -11 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবার আরও একটা স্টেপ, তাহলে m স্কোয়ার প্লাস 121 একক, 11 গুণ করলে হচ্ছে 121। এবার শর্ত অনুসারে এটা ইকুয়াল টু 13। এখানে দুটো বিন্দুর দূরত্ব দেওয়া আছে 13, বিন্দুর দূরত্ব দেওয়া আছে 13, আর আমার দুটো বিন্দুর দূরত্ব হচ্ছে রুটের মধ্যে m স্কয়ার প্লাস 121। শর্তানুসারে দুটো হচ্ছে সমান, শর্তানুসারে। তাহলে আমরা এখানে করছি শর্তানুসারে রুটের মধ্যে m স্কোয়ার প্লাস 121 ইকুয়াল টু 13। ঠিক আছে, এখানে দুটো বিন্দুর দূরত্ব 13 আর আমার দুটো বিন্দুর দূরত্ব হচ্ছে এটা। শর্তানুসারে এই দুটা সমান। এবার উভয় পক্ষে আমি বর্গ করব, যেহেতু রুটকে তুলতে হবে, যখন আমরা রুট তুলব উভয় পক্ষে বর্গ করব। দেখো রুটের মধ্যে m স্কোয়ার প্লাস 121 তার হচ্ছে হোল স্কয়ার, এখানে 13 তার হচ্ছে হোল স্কয়ার। এবার যখন আমরা স্কোয়ার করব তখন রুটটা কিন্তু উঠে যাবে, স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যাবে। তাহলে এখানে হয়ে যাবে m স্কোয়ার প্লাস 121, আর এটা স্কোয়ার করলে হচ্ছে 169 মানে 169, 13 গুণ করলে 169। এবার এটাকে আমরা ওপার করে দেবো, তাহলে m স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 121, তাহলে m স্কোয়ার ইকুয়াল টু 1 আছে 9 হবে 8, 4 48, তাহলে m ইকুয়াল টু প্লাস মাইনাস √48। যখন আমরা স্কোয়ার তুলে দেবো তখন রুট দেবো এবং রুটের সামনে কিন্তু একটা প্লাস মাইনাস চিহ্ন দেবো। পরের স্টেপে m ইকুয়াল টু প্লাস মাইনাস, আমরা 48কে ভাঙছি, আমরা 348, 4 × 4 × 3, 4 × 4 × 3, 4 4 348। এবার একটা 4 বাইরে আসবে, অতএব m ইকুয়াল টু প্লাস মাইনাস 4√3, তাহলে 4√3। এবার আমরা অপশান দেখব, অপশান এ হচ্ছে 2√3, অপশান বি হচ্ছে -2√3, অপশান সি হচ্ছে প্লাস মাইনাস 4√3 আর অপশান ডি হচ্ছে 4√3। তাহলে অপশান সি আমরা অ্যান্সার লিখব, অপশান হচ্ছে সি অ্যান্সার, অপশান সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 1-4 নম্বর বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা যথাক্রমে এ এস এবং এইচ হলে 2a/sh এর মান কত? এর মান কত সেটা আমাকে বের করতে হবে। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে হচ্ছে সমবাহু ত্রিভুজ বলে। এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে 3 × বাহু, 3 × বাহু। উচ্চতা মানে হচ্ছে মধ্যমা, মধ্যমা ইকুয়াল টু √3/2 × বাহু, √3/2 × বাহু। আর ক্ষেত্রফল হচ্ছে √3/4 × বাহু স্কোয়ার, √3/4 × বাহু স্কোয়ার। ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজ দেখো,
এটা একটা সমবাহু ত্রিভুজ, এর নাম দিচ্ছি এ বি সি। এর উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা, এই উচ্চতা ধরা হয়েছে কত, এইচ, উচ্চতা হচ্ছে এইচ একক, ঠিক আছে। আর আমি বাহু ধরে নিচ্ছি এক্স একক, আমি বাহু ধরে নিচ্ছি এক্স একক, ধরে নিচ্ছি এক্স একক। তাহলে আমি সমবাহু ত্রিভুজের বাহুটা ধরে নিলাম হচ্ছে এক্স একক, ঠিক আছে। এক্স একক আমি বাহুটা ধরে নিলাম। নাকি ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, ধরি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স একক, কমপ্লিট। এবার আমি প্রথমে বার করব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার নেব। অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটাকে সংক্ষেপে এ অক্ষর, ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বাহু স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, বর্গ একক, ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক। এবার বার করো পরিসীমা, অতএব পরিসীমা, পরিসীমা ব্র্যাকেটে হচ্ছে এস, পরিসীমা ইকুয়াল টু 3 ইন্টু এক্স, মানে 3 ইন্টু বাহু, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, এখানে পরিসীমা হবে 3 ইন্টু বাহু মানে 3 ইন্টু এক্স, পাশে হচ্ছে একক। এবার আমরা বের করব উচ্চতা, অতএব উচ্চতা ইকুয়াল টু, উচ্চতা ব্র্যাকেট হচ্ছে এইচ, উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এক্স, পাশে হচ্ছে একক। উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, ঠিক আছে। এবার দেওয়া আছে এখানে 2a, 2a আর তার নিচে হচ্ছে এস এইচ। এবার মান বসাবো 2 ইন্টু, দেখো এর মান হচ্ছে √3/4 ইন্টু এক্স স্কোয়ার, √3/4 ইন্টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে এর মান, এর মান। আর এস এর মান হচ্ছে 3 ইন্টু এক্স, 3 ইন্টু এক্স। আর এইচ হচ্ছে √3/2 ইন্টু এক্স, এইচ, এই এইচ হচ্ছে √3/2 ইন্টু এক্স, এস হচ্ছে 3 ইন্টু এক্স, 3 ইন্টু এক্স এস। আচ্ছা, এবার আমরা কাটাকে করবো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। আচ্ছা, এবার আমরা উল্টে দেবো, সমান সমান উপরে হচ্ছে 2√3 আর তার নিচে 4 ইন্টু 3, 4 ইন্টু 3 আর 4 ইন্টু 3 আর ইন্টু √3, আর 2টা কিন্তু উল্টে উপরে যাবে, 2 যাবে উল্টে উপরে যাবে, এই 2টা কিন্তু উপরে যাবে। √3 আর √3 কাটলো, আর 2 আর 2 হচ্ছে 4, তাহলে এখানে কি, তাহলে 1 সমান সমান 1/3, এখানে থাকলো 1/3। এবার আমরা অপশান দেখব, অপশান এ হচ্ছে 1/3, অপশান বি হচ্ছে 1/2, অপশান সি হচ্ছে 1 আর অপশান ডি হচ্ছে 1/4। তাহলে অপশান এ, আমার অ্যান্সার হবে এ, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে খুব ভালো করে মনে রেখে দিবে যে ত্রিভুজের 3টি বাহুর সমান তাকে হচ্ছে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 ইন্টু বাহু, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, ঠিক আছে। খুব ভালো করে দেখবে। এবার যাচ্ছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-1 নম্বর। দেখো প্রশ্ন আছে যে ক্রয় মূল্যের উপর 20% লাভ, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে হচ্ছে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ। ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। প্রশ্নে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই ধরে নেব। যদি বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ বলতে, ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা,
এখানে কিন্তু বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভ, অর্থাৎ ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমি বলেছি যদি আমরা ক্রয় মূল্য ধরি 100 টাকা, তাহলে লাভ হলে কিন্তু যোগ হবে আর ক্ষতি হলে কিন্তু বিয়োগ হবে। আর যদি আমরা বিক্রয় মূল্য 100 ধরতাম, তাহলে লাভ হলে কিন্তু বিয়োগ হতো আর ক্ষতি হলে কিন্তু যোগ হতো। ঠিক আছে, যেহেতু আমরা ক্রয় মূল্য ধরছি, এক্ষেত্রে লাভ হলে কিন্তু যোগ হবে। লিখব 20% লাভ হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু, লিখব যে 20% লাভ হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু, বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 প্লাস 20 সমান 120 টাকা। তাহলে লাভ কত? তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 120 টাকা। বলছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তার মানে 120 টাকায় লাভ হয় 20 টাকা বিক্রয় মূল্যের উপর, মানে 120 টাকার উপর শতকরা লাভ। এখানে বিক্রয় মূল্য তো 120 টাকা, তাহলে 120 টাকা লাভ হচ্ছে 20 টাকা, একে কত? 100 কত। এবার লিখেছে অতএব লাভ ইকুয়াল টু, অতএব লাভ ইকুয়াল টু 120 মাইনাস 100 ইকুয়াল টু 20 টাকা। এখানে প্রশ্ন বলছে যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তার মানে 120 টাকায় লাভ 20 টাকা। এখানে বিক্রয় মূল্য কত? 120 টাকা, তাহলে 120 টাকায় লাভ 20 টাকা, একে কত? 100 কত। লিখব যে 120 টাকায় লাভ হয় ইকুয়াল টু 20 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 20 নিচে 120, অতএব 100 টাকায় লাভ হয় 20 ইন্টু 100 আর নিচে হচ্ছে 120। এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। যার জন্য 120 টাকায় লাভ হয় 20 টাকা, একে কত? 100 কত। 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10, তাহলে 50-এর নিচে 3 এত টাকা। অতএব লাভ ইকুয়াল টু 16.2%। এটা হচ্ছে অ্যান্সার। 50-কে 3 দিয়ে ভাগ করলে 16.2%, যেহেতু শতকরা পার্সেন্ট। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছি ABCD সামন্তরিকের ক্ষেত্রফল, একটা সামন্তরিক আছে ABCD যার ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ একক। BC বাহুর মধ্যবিন্দু P, বলছে ত্রিভুজ ABP, ত্রিভুজ ABP এর ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি চিত্রটা এঁকে নিচ্ছি। এটা একটা সামন্তরিক, এটা একটা সামন্তরিক, এখানে নাম দিচ্ছি ABCD। এখানে বলছে BC বাহুর মধ্য, এই যে ABCD সামন্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ একক, এই টোটাল ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ একক। আমরা একটু লিখে নিচ্ছি যে সামন্তরিক, সামন্তরিক ABCD এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু 100 বর্গ একক। এর ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ একক। এবার BC বাহুর মধ্যবিন্দু P, BC বাহুর মধ্যবিন্দু P, এই মধ্যবিন্দু P বলছে ত্রিভুজ ABP, ত্রিভুজ ABP, ত্রিভুজ ABP এর ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। এই টোটাল ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ একক। ঠিক আছে, এই ক্ষেত্রফল কত আর সেটা তোমাকে কিন্তু বের করতে হবে, এই ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। কমপ্লিট। এবার দেখো আমরা P বিন্দু দিয়ে AB এর সমান্তরাল সরলরেখা টানি, P বিন্দু দিয়ে AB এর
সমান্তরাল সরলরেখা টানি, এর সমান্তরাল একটা সরলরেখা টানছি, এটা একটা সমান্তরাল সরলরেখা, আর নাম দিচ্ছি পিই, পিই। ঠিক আছে, তাহলে কিন্তু এই যে সামান্তরিক এ বি পিই, এটা কিন্তু এই সামান্তরিকের কিন্তু অর্ধেক। লিখবো সামান্তরিক, সামান্তরিক, সামান্তরিক এ বি পিই এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ সামান্তরিক, হাফ সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে কিন্তু এ বি পিই এই সামান্তরিকের ক্ষেত্রফল এই টোটাল সামান্তরিকের ক্ষেত্রফলে কিন্তু অর্ধেক, অর্ধেক কিন্তু এ বি এর সমান্তরাল পিই এটাও কিন্তু মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দু সমান হবে, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সমান, মানে এই বাহুর সঙ্গে এই বাহু সমান আর এই বাহুর সঙ্গে এই বাহু সমান। ঠিক আছে, তাহলে কিন্তু এই সামান্তরিকটা গোটা সামান্তরিকের অর্ধেক, সমান সমান হাফ ইন্টু 150 বর্গ একক, 50 বর্গ একক। তাহলে এই সামান্তরিকের, এই সামান্তরিকের ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফল এই গোটা সামান্তরিকের কিন্তু অর্ধেক, মানে 50 বর্গ একক। আবার দেখো, আমরা জানি সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এটা কিন্তু একটা সামান্তরিক, এ বি পিই একটা সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের যে কোনো কর্ণ, যে কোনো কর্ণ সামান্তরিককে একটা সর্বসম, মানে সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম, তার মানে দুটো ত্রিভুজ সমান কিন্তু। ঠিক আছে, আমরা লিখছি সামান্তরিক, সামান্তরিক, সামান্তরিক এ বি পিই এর, এর এপি, এপি হলো, এপি হলো কর্ণ, এপি কিন্তু কর্ণ, মানে এ বি পিই সামান্তরিকের এপি হচ্ছে কর্ণ, এপি হলো কর্ণ। অতএব, অতএব ত্রিভুজ এ বি পি, এ বি পি ইকুয়াল টু ত্রিভুজ সর্বসম, সর্বসম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ পি এ ই, মানে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হবে। আমি আবার বলছি, আমরা জানি যে সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তার মানে দুটো ত্রিভুজ সর্বসম, দুটো ত্রিভুজ সমান, সর্বসম হলে কি হবে, সমান হবে। অতএব, অতএব ত্রিভুজ এ বিপি ইকুয়াল টু ত্রিভুজ পি এ ই, দুটো ত্রিভুজ সমান কিন্তু। ঠিক আছে, দুটো ত্রিভুজ কি সমান, অতএব এই ত্রিভুজ এ বিপি ইকুয়াল টু এই ত্রিভুজটা কিন্তু এই সামান্তরিকে কি হবে, অর্ধেক। অতএব, অতএব ত্রিভুজ এ বিপি ইকুয়াল টু হাফ সামান্তরিক, হাফ সামান্তরিক এ বি পিই, অতএব ত্রিভুজ এ বি পি ইকুয়াল টু হাফ ইন্টু 50 বর্গ একক সমান সমান 25 বর্গ একক। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে, এই সামান্তরিক ক্ষেত্রফল কত হবে, 25 বর্গ একক, 25 বর্গ একক। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-3 নম্বর, বলছে দেখাও যে 3,2 ও -6,-4 বলছে বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ সর্বদা মূল বিন্দুগামী হবে। বলছে এই যে দুটো বিন্দু তার সংযোজক যেটা রেখাংশ সেটা মূল বিন্দুর মধ্য দিয়ে যাবে, সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমি একটু ছবি আঁকাচ্ছি, দেখো
এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, আর এখানে হচ্ছে মূল বিন্দু। এখানে দেখো বলছে 3,2, 3,2 মানে ঠিক মূল বিন্দুগামী। এই বিন্দু এর নাম দিচ্ছি হচ্ছে, আচ্ছা পরে নাম দিচ্ছি, এটা হচ্ছে 3,2, এটা হচ্ছে নাম দিচ্ছি বি, এর নাম দিচ্ছি এ, এটা হচ্ছে 3,2, আর এখানে নাম দিচ্ছি হচ্ছে বি, এটা হচ্ছে -6, -4, আর এটা হচ্ছে ও, ও এটা হচ্ছে 0,0, এটা হচ্ছে 0,0। তাহলে আমি কিন্তু একবার এও বের করব, আর একবার বিও বের করব, আর হচ্ছে এবি বার করব। এখন যদি ওএ আর ওবি, যদি এবি, ওএ প্লাস ওবি এই দুটো যোগফল যদি এবির সমান হয়, তাহলে বলবো যে দুটা বিন্দু কি মূল বিন্দুগামী, মানে দুটা বিন্দুর সংযোজক রেখাংশ মূল বিন্দুগামী। তাহলে আমি একটু করে নিচ্ছি। দেখো প্রথমে দেখি ধরি এ ইকুয়াল টু 3,2, ধরি বি ইকুয়াল টু -6, -4, আর ধরি ও ইকুয়াল টু 0,0। তাহলে আমি কিন্তু একবার ওএ আর একবার ওবি বার করব, আর তারপর বার করব এবি। তাহলে ওএ প্লাস ওবি ইকুয়াল টু যদি এবি হয়, তাহলে দুটো বিন্দুর সংযোজক রেখাংশ মূল বিন্দুগামী হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে বার করছি ও এ বার করছি, রুটের মধ্যে 3 - 0 তার হোল স্কয়ার প্লাস 2 - 0 তার হোল স্কয়ার। আমি প্রথমে কিন্তু ও এ এই দুটা করছি, এই দুটা 3 - 0 তার হোল স্কয়ার প্লাস 2 - 0 তার হোল স্কয়ার, রুটের মধ্যে পাশে একক। তাহলে এটা হচ্ছে 3 তার হোল স্কয়ার, 2 তার হোল স্কয়ার, 3 × 3 = 9 প্লাস 4, এটা হচ্ছে √13 একক। তাহলে প্রথমটা আমরা ওয়ে বার করলাম, এটা ওয়ে বার করলাম। এবার আমরা কিন্তু ওবি বার করব, ওবি এখানে বার করছি ওবি। তাহলে ওবি ইকুয়াল টু রুটের মধ্যে 0 + 6 তার হোল স্কয়ার প্লাস 0 + 4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে 0 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আবার 0 মাইনাসে প্লাস। এবার রুটের মধ্যে 6 তার স্কয়ার প্লাস 4 তার স্কয়ার, পাশে হচ্ছে একক, সমান সমান রুটের মধ্যে 36 + 16, 36 + 16 পাশে হচ্ছে একক। তাহলে এখানে হচ্ছে 36 × 6 = 12, 52 একক। তাহলে 2 × 2 × 13, 13 × 2 = 26, 26 × 2 = 52, পাশে হচ্ছে একক, সমান সমান 2√13। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম যে ওবি হচ্ছে 2√13 একক। এবার আমরা কিন্তু এখানটা করছি যে ওএ প্লাস ওবি ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে √13 প্লাস 2√13 এত একক, সমান সমান 3√13 একক। এই দুটো যদি আমরা যোগ করি 2√13 আর 1√13, তার মানে হচ্ছে 3√13 একক। এই দুটো যোগ করলে কিন্তু 3√13 একক কমপ্লিট। এবার আমরা বের করব এবি, এবি কত, এবিটা কত এটা বার করবো আমরা। এবি যদি এই দুটো যোগ করলে সমান হয়, তাহলে ওই দুটো বিন্দু কিন্তু সংযোগ রেখাংশ কিন্তু মূল বিন্দুগামী হবে। এবার আমরা বার করছি এবি, এবি ইকুয়াল টু রুটের মধ্যে এবি
রুটের মধ্যে 3 প্লাস 6 তার হোল স্কয়ার প্লাস 2 প্লাস 4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এখানে কিন্তু মাইনাসটা প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হবে। এবার রুটের মধ্যে 6 3 9 তার হোল স্কয়ার 6 তার হোল স্কয়ার, পাশে একক, তাহলে এখানে 81 প্লাস 36 একক, তাহলে 6 একে 7 117, তাহলে 9 13 117, 9 13 কত হয় 117, তাহলে 3 × 3 × 17 সমান সমান 3 √ 17 √ 13, এটা হচ্ছে 13, তাহলে 3 √ 13। তাহলে এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে OA প্লাস OB ইকুয়াল টু AB, এখানে দেখো OA প্লাস OB ইকুয়াল টু AB, তার মানে এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশ কি হবে, মূল বিন্দুগামী। অতএব 3,2 এবং -6, -2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ মূল বিন্দুগামী প্রুফড। ঠিক আছে, তাহলে আমরা যদি এই OA প্লাস OBর যোগফল যদি ABর সঙ্গে সমান হয়, তাহলে এই দুটো বিন্দু কিন্তু মূল বিন্দুর মধ্যে দিয়ে গিয়েছে, মানে দুটো বিন্দুর সংযোগ রেখাংশ কিন্তু মূল বিন্দুগামী, সেটা আমরা প্রমাণ করলাম। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার লাগবে, তার মানে আমাকে পরিধি বের করতে হবে। ব্যাসার্ধ দেওয়া আছে 35 মিটার, মনে করি এরকম একটা রিং তৈরি করবে, তারের রিং, এরকম একটা তারের রিং তৈরি, বৃত্তাকার একটা তারের রিং তৈরি করবে। বলছে কত লম্বা তার নেওয়া হবে, সেটা আমাকে বের করতে হবে। দেখো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 35 মিটার, এখানে ব্যাসার্ধ কিন্তু 35 মিটার। বলছে এই যে লম্বা তারটা কত, সেটা আমাকে বের করতে হবে। এই লম্বা তার কত সেটা আমাকে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, এই লম্বা তার কত সেটা আমাকে বের করতে হবে। তার মানে আমাকে বের করতে হবে পরিধি। আমাকে কি বের করতে হবে, পরিধি। পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, 2 × π × ব্যাসার্ধ। ঠিক আছে, আমরা লিখবো যে ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাসার্ধ ইকুয়াল টু 35 মিটার। অতএব পরিধি ইকুয়াল টু 2πr এত একক, এটা কিন্তু ফর্মুলা। 2πr হচ্ছে ফর্মুলা, সমান 2 × 22⁷ × 35 এত মিটার। আর 7 দেখালে হচ্ছে 5, 5 × 10 মানে 220 মিটার। তাহলে কত মিটার তার লাগবে, 220 মিটার লম্বা তারের প্রয়োজন। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 2-এর 5 নম্বর। দেখো প্রশ্ন আছে 70, মানে নিম্ন সীমা হচ্ছে 70, উচ্চ সীমা হচ্ছে 105। বলছে শ্রেণীটির পরিসংখ্যা 7 হলে
শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত। এবার প্রশ্ন হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে। কোনো পরিসংখ্যা বিভাজন ছকে কোনো শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর পরিসংখ্যাকে যদি আমরা শ্রেণী দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করি তাহলে ওই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তার মানে হচ্ছে শ্রেণীর পরিসংখ্যাকে যদি আমরা শ্রেণী দৈর্ঘ্য দ্বারা ভাগ করি, শ্রেণী দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাব। তাহলে লিখবো যে কোনো পরিসংখ্যা বিভাজন ছকে, কোনো পরিসংখ্যা বিভাজন ছকে কোনো শ্রেণীর পরিসংখ্যা কোনো শ্রেণীর পরিসংখ্যা আমরা লিখলাম হচ্ছে কোনো পরিসংখ্যা বিভাজন ছকে কোনো শ্রেণীর পরিসংখ্যা এবং ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের এবং ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে ওই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বলে। ঠিক আছে, কোনো পরিসংখ্যা বিভাজন ছকে কোনো শ্রেণীর পরিসংখ্যা এবং ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে ওই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বলে। তার মানে পরিসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। আচ্ছা, এবার শ্রেণীর পরিসংখ্যা কত? শ্রেণীর পরিসংখ্যা ইকুয়াল টু 7 আর শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু 105 মাইনাস 70, তাহলে 535। অতএব পরিসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু 7/35। শ্রেণীর পরিসংখ্যাকে আমরা শ্রেণী দৈর্ঘ্য দ্বারা ভাগ করব, তাহলেই আমরা পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাব। কাটলে হচ্ছে 1/5, তাহলে 1-এর নিচে 5 সমান 0.2, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে 0.2। খুব ভালো করে দেখবে, মনে রেখে দেবে কিন্তু। এবার চলে আসতেছি নেক্সট 3 নম্বর। দেখো প্রশ্ন আছে যে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। আমরা কিন্তু প্রথম স্টেপে কিন্তু ক্রয় মূল্য বের করব আর প্রথম প্যারাতে, আর দ্বিতীয় প্যারাতে আমরা কিন্তু বিক্রয় মূল্য বের করব, আর তৃতীয় প্যারা হবে অ্যান্সার। আমি বলছি এই ধরনের অঙ্ক করতে গেলে তোমরা কিন্তু 3টা প্যারা করবে। প্রথম প্যারাতে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে শুরু হবে, আমাকে ক্রয় মূল্য বের করতে, ক্রয় মূল্য ডান দিকে রাখবো। দ্বিতীয় প্যারাতে আমরা কিন্তু বিক্রয় মূল্য বের করব, আর তৃতীয় প্যারা হচ্ছে অ্যান্সার বের করবো। ঠিক আছে, তাহলে খুব ভালো কথা দেখো, এখানে বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি। তাহলে আমরা লিখব যে 4% ক্ষতি
ক্ষতি, অর্থাৎ আমরা কিন্তু ক্রয় মূল্য বের করব, তাহলে বিক্রয় মূল্য দিয়ে শুরু হবে, অর্থাৎ বিক্রয় মূল্য 96, 4% ক্ষতি, মানে 104 টাকায় 4 টাকা ক্ষতি, তাহলে সে বিক্রি করছে 96 টাকায়। বিক্রয় 96 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু ইকুয়াল টু 100 টাকা। 100 টাকা অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 নিচে 96 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে, অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে 1 টাকায় টাকাই বলছে, তাহলে 1 টাকা। 4 দিয়ে কাটলে হচ্ছে 25, 4 দিয়ে কাটলে 24, সমান 25-এর 24 টাকা। তাহলে আমরা কিন্তু প্রথম স্টেপটা কিন্তু ক্রয় মূল্য কিন্তু পেয়ে গেলাম। এবার দ্বিতীয় স্টেপে আমরা কিন্তু বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্য দিয়ে শুরু করব। তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য ইকুয়াল টু 25-এর নিচে 24 টাকা। আর কি দেওয়া আছে, লাভ ইকুয়াল টু 44%। আমি বের করব বিক্রয় মূল্য ইকুয়াল টু কত, তাহলে আমাকে কিন্তু বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা কিন্তু এখান থেকে শুরু করব। 44% লাভ, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 144 টাকা। 1 হলে কত আর এত হলে কত, ঠিক আছে। আমাকে বিক্রয় মূল্য বার করতে, বিক্রয় মূল্য এইদিকে রাখবো, লিখব 44% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 144 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 144 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 144-এর নিচে 100 টাকা। আর ক্রয় মূল্য কত দেওয়া আছে, 25-এর 24, 25-এর 24 টাকা হলে বিক্রয় মূল্য। তাহলে এখানে 144 গুণন 25 আর নিচে 100 গুণন 24। এটা কিন্তু গুণ হবে, গুণ মানে উপরে 25 নিচে 24, আর এটা কিন্তু ভাগ হবে, নিচে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কাটলে 4 × 24, এটা কাটলে হচ্ছে 6 বার 6, আর 25 দা কাটলে হচ্ছে 4, 2 দা কাটলে 3, 2 দা কাটলে 2, তার মানে হচ্ছে 3-এর 2 টাকা। তাহলে আমার কিন্তু বিক্রয় মূল্য বাড়লো 3-এর 2 টাকা, 3-এর 2 টাকা। তার মানে 3-এর 2 টাকায় বিক্রি করতে হবে 12টি জিনিস। টাকায় কটি, মানে 1 টাকায় কটি, সেটা আমাকে বের করতে হবে। এখানে লিখব 3-এর 2 টাকায় বিক্রি করবে ইকুয়াল টু 12টি জিনিস। অতএব 1 টাকায় বিক্রি করবে, মানে টাকায় কয়টি, 1 টাকায় বিক্রি করবে ইকুয়াল টু 1 হলে কিন্তু উল্টে যাবে, 1 হলে 2 উপরে 3 নিচে, তাহলে 12 গুণন 2 আর নিচে হচ্ছে 3 সমান 8টি। তাহলে সে টাকায় কয়টি জিনিস বিক্রি করবে, 8টি। লিখব টাকায় বিক্রি করবে ইকুয়াল টু 8টি জিনিস। এটাই হচ্ছে অ্যান্সার, কমপ্লিট। তাহলে কিন্তু মনে রাখা দেবে যে প্রথম প্যারা থেকে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, দ্বিতীয় প্যারা থেকে বিক্রয় মূল্য, আর তৃতীয় প্যারা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট 4 নম্বর, দেখো এটা সমাধান করতে হবে। বলছে 2/x + 5/y = 1, 1 নং সমীকরণ। আর 2 নম্বর হচ্ছে 3/x + 2/y = 19-এর 20।
আমি এর মধ্যে যে কোনো একটা মিলাবো, মিলিয়ে কেটে দেবো। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে করবো। এক্স মিলালেও হবে, ওয়াই মিলালেও হবে, যে কোনো একটা মিলাতে হবে। আমি তাহলে প্রথমেই কিন্তু এই ওয়াইকে মিলাচ্ছি। ওয়াই মিলানোর জন্য আমি 1 নং সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করব, আর 2 নং সমীকরণকে আমি 5 দ্বারা গুণ করব। সেটা কিন্তু এখানে লিখে দেবো কিন্তু। তাহলে 1 নং সমীকরণকে 2 দ্বারা আর 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব। লিখে দিচ্ছি, 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, তাহলে আমি কিন্তু 1 নং সমীকরণকে 2 দ্বারা, সমীকরণকে সবগুলোকে 2 দ্বারা গুণ করব, আর 2 নং সমীকরণকে আমি কিন্তু 5 দ্বারা গুণ করব। তাহলে আমার কিন্তু এটা কিন্তু মিলে যাবে, এটা মিলে যাবে কিন্তু। তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে 4/x প্লাস এটাকে 2 দ্বারা গুণ করলে 10/y, আর 2 দ্বারা গুণ করলে 2, 5 দ্বারা গুণ করলে 15/x, এটাকে 5 দ্বারা গুণ করলে 10/y, আর 19-এর 20কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, এই 5 দিয়ে কিন্তু কাটবে। এই 19-এর 20কে যদি আমরা 5 দ্বারা গুণ করি কাটবে, তাহলে 19-এর 4 হবে। এটা হবে 19-এর নিচে 4। 5 দ্বারা গুণ করলে কিন্তু কাটাকাটি হবে, 19-এর 4 হবে। এবার আমরা কিন্তু বিয়োগ করব, বিয়োগ। একই চিহ্ন থাকলে কিন্তু আমরা বিয়োগ করব, আর বিপরীত চিহ্ন থাকলে আমরা যোগ করব। মাইনাস মাইনাস মাইনাস, এই দুটো কেটে যাবে। তাহলে এখানে হচ্ছে 4/x মাইনাস 15/x, এখানে 2 মাইনাস 19-এর 4, এখানে 2 মাইনাস 19-এর 4, এখানে 4/x মাইনাস 15/x। এবার লসাগু, এর লসাগু হচ্ছে x, 4 মাইনাস 15, এর লসাগু হচ্ছে 4, তাহলে 8 মাইনাস 19, 4 দেখুন 8 মাইনাস 19। এবার যদি আমরা 15 থেকে 4 বাদে মাইনাস 11/x, আর 19 থেকে যদি আমরা 8 বাদ দিই, তাহলে মাইনাস 11-র নিচে 4, মাইনাস কেটে গেল। এবার 2 দিক থেকে 11 তুলে দিলাম, 11 তুলে দিলাম, অতএব x ইকুয়াল টু 4। 2 দিক থেকে কিন্তু 11কে আমরা তুলে দিলাম, তাহলে x ইকুয়াল টু 4। এবার x এর মানটা আমরা যে কোনো, এই 1 নং সমীকরণে আমরা x এর মান বসিয়ে দেবো, তাহলে আমরা কিন্তু y এর মান পেয়ে যাব। এখানে করছি 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে আমরা x এর মান বসিয়ে দিচ্ছি। এবারে সমীকরণটা কি আছে, 2/x প্লাস 5/y ইকুয়াল টু 1। এইবার এখানে আমরা কিন্তু x এর মান কিন্তু বসিয়ে দেব। তাহলে 2-এর নিচে 4, x এর মান হচ্ছে 4, x এর মান 4, তাহলে 5/y ইকুয়াল টু 1। তাহলে 1-এর 2 কাটাকাটি করলে কিন্তু 1-এর 2, তাহলে এখানে হচ্ছে 1-এর 2, 5/y ইকুয়াল টু 1। এবার 1-এর 2কে ওপার করে দেবো, তাহলে এখানে 5/y ইকুয়াল টু 1 মাইনাস হাফ। এবার 1 থেকে যদি আমরা হাফ বিয়োগ করি, তাহলে আমরা হাফ পাবো। 1-এর থেকে হাফ বিয়োগ করলে হাফ হবে, তার মানে 5/y ইকুয়াল টু হাফ। 1-এর থেকে হাফ বিয়োগ করলে কিন্তু হাফ হবে, হাফ। এবার বজ্র গুণন, অতএব y ইকুয়াল টু 10। কমপ্লিট। এবার ওপর নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু 10, এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। এইভাবে করবে।
এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট 8 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে ত্রিভুজাকৃতি ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 48 সেমি, 72 সেমি আর 96 সেমি। বলছে পার্কটির ক্ষেত্রফল কত? ত্রিভুজ আকৃতি একটা পার্ক আছে যা 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 48 সেমি, 72 সেমি, 96 সেমি। বলছে পার্কটির ক্ষেত্রফল কত? এটা কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজ। আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হেরনের সূত্র থেকে যে ফর্মুলাটা পাওয়া যায়, হেরনের সূত্র মনে রাখা দেবে। হেরনের সূত্র রুটের মধ্যে এস লেখায় এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। এটা হচ্ছে হেরনের সূত্র। আমি একটা ছবি এঁকে নিচ্ছি। একটা পার্ক, ত্রিভুজ আকৃতি একটা পার্ক, এ একটা পার্ক, নাম দিচ্ছি এ বি সি। এই পার্কের ক্ষেত্রফল বের করতে হবে। একটা বাহু হচ্ছে 96 সেমি, আর একটা বাহু হচ্ছে 72 সেমি, আর একটা হচ্ছে 48 সেমি। এই ত্রিভুজের তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ। এটা কিন্তু সে অর্ধ পরিসীমা মানে এস, অর্ধ পরিসীমা এস এর মান বের করতে হবে। আর ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে এস লেখা, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আমি আগে অর্ধ পরিসীমা বের করি। লিখব অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা ব্র্যাকেটের মধ্যে এস ইকুয়াল টু একটা হচ্ছে 48 প্লাস 72 প্লাস 96 বাই 2 এত সেমি সমান সমান 6 আর 2 8, 8 8 16, 6 হাতে থাকলো 1, 10 17, 17 21। তাহলে 216 বাই 2 কাটলে হচ্ছে 108 সমান সমান 108 সেমি। তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে 108 সেমি। এইবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। যে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু রুটের মধ্যে এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, পাশে হচ্ছে বর্গ একক। এস, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। আর এ বি সি এই ত্রিভুজের 3টা বাহু। এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টি বাহু। এটা হচ্ছে হেরনের সূত্র। এই ফর্মুলা কিন্তু, এই সূত্রটা কিন্তু আমরা হেরনের সূত্র থেকে পাই। ঠিক আছে, মনে রেখে দিবে। এবার আমরা মান বসাচ্ছি। এস এর মান হচ্ছে 108। তাহলে 108 মাইনাস 48, আবার 108 মাইনাস 72, আবার 108 মাইনাস 96 এত বর্গ সেমি সমান সমান রুটের মধ্যে। এবার আমরা কিন্তু ভেঙে নেব। আচ্ছা, আমরা একটু বিয়োগ করে নিই। 108 গুণন 8 8 মিলে গেলে 0 6 60, আর 2 আছে 8 হবে 6 36, আর 6 10 হবে, এটা হচ্ছে 12। ঠিক আছে, আমরা কিন্তু ভাঙছি, কিন্তু এখানে দেখো 108কে ভাঙবো, 9 12 108, 3 গুণন 3 গুণন 12। এবার 5 12 60, 5 ইন্টু 12। এবার 3 12 36, 3 ইন্টু 12, আর একটা আছে 12। আমরা কিন্তু ভাঙলাম, কিন্তু এত বর্গ সেমি। এবার দেখো 3 কয়টা আছে? 2টা, তাহলে একটা 3 কিন্তু বাইরে আসবে। 12 কয়টা আছে? 1 2 3 4, তাহলে 2টা 12 কিন্তু বাইরে আসবে। তাহলে এই 2টা 3, এই 12, তাহলে এখানে ব্র্যাকেটে এখন রুটের মধ্যে থাকলো 15। রুটের মধ্যে কিন্তু 15, 3 5 15,
বর্গ সেমি। তাহলে 12 12 144, 144কে 144কে আমরা 3 দ্বারা গুণ করব, বর্গ সেমি। 144কে আমরা 3 দ্বারা গুণ, 144 3, 3 4 12, 2, 3 4 হাতে 1, 3 4 12, 1 13, 3 432 সমান সমান 432 রুট 15 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা লিখব ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে লিখছি ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু 432 রুট 15 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। 432 রুট 15 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে মনে রাখা দেবে এটা ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টা বাহু, আর এস হচ্ছে অর্ধ পরিসীমা। পরিসীমা করে তাকে 2 দিয়ে ভাগ, আর পরিসীমা মানে হচ্ছে 3টি বাহুর সমষ্টি। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 9 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার। একটা অর্ধবৃত্তাকার মাঠ, তার পরিসীমা হচ্ছে মানে অর্ধ পরিধি প্লাস ব্যাস, অর্ধ পরিধি 2πr/2 প্লাস ব্যাস, এই দুটো যোগফল হচ্ছে 108 মিটার হলে হচ্ছে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত, মাঠের ব্যাস কত, 2r কত, 2r কত বের করবো। ব্যাসার্ধ আমরা আর ধরে নেব। অর্ধবৃত্তাকার একটা মাঠ, মনে করো এরকম একটা মাঠ, এটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, এই মাঠের আমরা এই যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে। এই অর্ধবৃত্ত এটা হচ্ছে ও ধরে নিচ্ছি, এটা এ আর এটা বি। ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর মিটার, ব্যাসার্ধ আমরা আর মিটার ধরে নিচ্ছি, এটাও হচ্ছে আর মিটার। ঠিক আছে, এই যে অর্ধবৃত্ত তার ব্যাস হচ্ছে এবি, ব্যাস হচ্ছে এবি, এর পরিসীমা মানে হচ্ছে এই যে অর্ধ পরিধি প্লাস ব্যাস, এই অর্ধ পরিধি প্লাস ব্যাস এই দুটো যোগফল হচ্ছে 108 মিটার। এই দুটোর যোগফল কত, 108 মিটার। প্রথমে লিখব ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার, অতএব ব্যাস ইকুয়াল টু 2r মিটার। এবার আমরা অর্ধবৃত্তের পরিসীমা বার করব। অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা হচ্ছে অর্ধ পরিধি প্লাস ব্যাস, অর্ধ পরিধি মানে 2πr/2 আর প্লাস ব্যাস মানে 2r। দেখো অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা ইকুয়াল টু অর্ধ পরিধি প্লাস ব্যাস এত একক। এটা হচ্ছে ফর্মুলা। সমান সমান হচ্ছে 2πr/2 প্লাস 2r সমান সমান πr প্লাস 2r, πr প্লাস 2r এত একক। ঠিক আছে, এখানে তো আর কমন নিচ্ছি, ব্র্যাকেট হচ্ছে পাই প্লাস 2 এত মিটার সমান সমান আর কমন নিয়ে ব্র্যাকেটে 22/7 প্লাস 2 এত মিটার। এর লসাগু হচ্ছে 7, 22 প্লাস 14 মিটার সমান সমান হচ্ছে
আর ইন্টু 36/7 মিটার। এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা। শর্তানুসারে এটা ইকুয়াল টু 108, শর্তানুসারে আর ইন্টু 36/7 ইকুয়াল টু 108, বা তাহলে আর ইকুয়াল টু 108 গুণন 7 আর নিচে হচ্ছে 36, অতএব আর ইকুয়াল টু 21। আমরা লিখব যে ব্যাসার্ধ ইকুয়াল টু 21 মিটার। তাহলে ব্যাসার্ধ কিন্তু 21 মিটার, অতএব ব্যাস ইকুয়াল টু 2 গুণন 21, 42 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ব্যাস কত? 42 মিটার। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে অর্ধ পরিধি প্লাস ব্যাস, অর্ধ পরিধি প্লাস ব্যাস, এটাই হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। তার মানে হচ্ছে আর কমন নিয়ে ব্র্যাকেটে পাই প্লাস 2, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। ঠিক আছে, তোমরা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। তোমাদের পরিচিত জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পাওয়া তোমাদের কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট, আবার দেখা হবে।